বাতাসের বেগ সময়ের সাথে তাল মিলিয়ে বেড়েই চলেছে। অগাস্ট মাসের এই গরমেও রাতের এই পরিবেশে একটু কেমন যেন শীত শীত করছে। স্নিগ্ধ এই শীতল আবহাওয়ার মাঝেই বারান্দার মেঝেতে বসে আছে, ওর মাঝে নন্দিনী। একপাশ কাত হয়ে হেলান দিয়ে আছে নন্দিনী স্নিগ্ধর বুকে, আর স্নিগ্ধ দু হাত দিয়ে পেছনে থেকে ওকে জড়িয়ে রেখেছে পরম যতনা। মধ্যরাত পার হয়েছে অনেক আগেই। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখটা বন্ধ করে আছে স্নিগ্ধ। নন্দিনী ফিরে তাকায় ওর দিকে। ঘুমিয়ে গেলা নাকি? চোখ না খুলেই মুচকি হাসে স্নিগ্ধ। তুই আমার এত কাছে, আর আমি ঘুমিয়ে যাব, এটাও সম্ভব? নন্দিনী লজ্জায় স্নিগ্ধর মায়াবী চেহারাটার দিকে হেসে আবার মাথা ঠেকায় ওর বুকে। টি শার্টের কাপড় খুঁটতে খুঁটতে আনমনে বলে, আমি আসলেই সরি আজ তোমাকে এরকম একটা কষ্ট পেতে হলো বলে। আসলে আমি ভাবছিলাম যে আমার অনুভূতির কথা যদি জানাতেই হয় মুখ ফুটে, তাহলে সেটা সবার আগে তোমাকেই জানাবো, ওই নাহিয়ান ভাইয়াকে। কেন? তুমিই বলো, আমার চিন্তাটা কি ভুল ছিল? স্নিগ্ধ নন্দিনীর শেষের এই আদুরে প্রশ্নে ওকে পেছনে থেকে আরও শক্ত করে জড়িয়ে ওর খোলা কাঁধে নিজের থুতনি রাখল। আমার নন্দিনী কখনো ভুল চিন্তা করতেই পারে না। স্নিগ্ধর স্পর্শে নন্দিনী কাতর হয়ে ওঠে। নিজের কোলের ওপর রাখা ওড়নার আঁচলটা খামচে ধরে ও। পলক তো পড়ে গেছে আগেই। স্নিগ্ধ বিষয়টা খেয়াল করে। আমার এইটুকু ছোঁয়াতে তোর যদি এই অবস্থা হয় তাহলে বিয়ের পর কি করবি নন্দিনী? তখন তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। বলেই হো হো করে হেসে দেয় স্নিগ্ধ। হাসিটা খুব জোরে না দিলেও রাতের নিস্তব্ধতায় সেটা দ্বিগুণ উচ্চতায় কানে বাজে। নন্দিনী লজ্জায় আর ভয় ফিরে তাকিয়ে আচমকা স্নিগ্ধর ঠোঁটজোড়া নিজের হাত দিয়ে চেপে ধরে। আরে পাগল হয়ে গেলে নাকি? নিচেই মামনির রুম, এত জোরে হাসলে ঘুম থেকে উঠে যাবে উনারা। স্নিগ্ধ নন্দিনীর হাতের তালুতেও নিজের আদর বুলিয়ে দিল। চমকে যাওয়া নন্দিনী ঝটকে হাতটা সরিয়ে স্নিগ্ধর বুকে আলতো চড় দেয়। তুমি আসলেই অসভ্য। কোনো চান্স ছাড়ো না। এবার নিঃশব্দে হেসে দেয় স্নিগ্ধ। চান্স ছাড়তে চাইও না। নন্দিনী একটা ছোট্ট হাসি দিয়ে উঠে দাঁড়ায়। তোমার সাথে আর কিছুক্ষণ থাকলে আমার খবর হয়ে যাবে। আমি গেলাম। ওর যাওয়া দেখে ব্যস্ত হয়ে পড়ে স্নিগ্ধ ওর হাত ধরে টেনে নেয়। আরে আরে যাচ্ছিস কোথায়? আচ্ছা আচ্ছা বাবা, আমি আর এসব কথা বলবো না। তুই বস। না, ছাড়ো এখন, রাত হয়েছে অনেক। আরে বস, তোর সাথে অনেকগুলো জরুরি কথা আছে। আমি ভেবেছিলাম কালকে তোকে নিয়ে বসব, তবে আজকে হয়ে আরো ভালোই হয়েছে। এখন বস। নন্দিনী কৌতূহল নিয়ে বসে পড়ল মেঝেতে। এবার ও স্নিগ্ধর মুখোমুখি বসেছে। স্নিগ্ধকে দেখেই বোঝা যাচ্ছে ও বেশ সিরিয়াস হয়ে আছে। চুপচাপ শুনতে লাগল নন্দিনী ও কি বলে। আজকে নাহিয়ানকে দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিলি তাই না? নন্দিনী চুপ ছিল। ও আসলেই বেশ ভয় পেয়েছিল। স্নিগ্ধর কথা আবার আসলো ওর কানে। আসলে নাহিয়ানকে তোর ভিডিও কলে দেখে আমি নিজেই ভীষণ চমকে গিয়েছিলাম। ও যে এভাবে হুট করে ফিরে আসার মতন একটা ডেসপারেট কাজ করবে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে স্নিগ্ধ। নন্দিনী, পরশু আমাদের এঙ্গেজমেন্ট। নাহিয়ানকে এই মুহূর্তে আন্ডারএস্টিমেট করাটা ঠিক হবে না। এই 2 দিনে ও অনেক কিছুই করার চেষ্টা করবে বলে আমার মনে হয়। তাই তোকে এখন খুব সাবধান থাকতে হবে।
নন্দিনী স্নিগ্ধর হাতে নিজের হাত রাখল। সান্ত্বনার সুরে বলল, তুমি আমাকে নিয়ে একেবারেই চিন্তা করো না। আগামীকাল তো শুক্রবার, আমার ভার্সিটি নেই। বাসায় খালা মামারাও চলে আসছে বাইরে থেকে। ঘর ভর্তি মানুষ থাকবে। আমি এমনিতেও বের হতে পারবো না। আর নাহিয়ান ভাইয়া নিশ্চয়ই বাসার ভেতরে এসে আমার ক্ষতি করতে পারবে না, সো তোমার টেনশনের প্রয়োজন নেই। কিন্তু আমার চিন্তা তোমাকে নিয়ে। নাহিয়ান ভাইয়া যদি তোমার কোনো ক্ষতি করতে চায়? একটা তাচ্ছিল্যের হাসি হাসল স্নিগ্ধ। ও একটা আস্ত কাপুরুষ। আমার সাথে পাঙ্গা নিতে ওর কলিজায় সাহস হবে না। কোনো উল্টা পাল্টা করতে চাইলে ও তোকেই টার্গেট করবে। তাই তোকে নিয়ে আমি চিন্তিত। তবে হ্যাঁ, আমি নিজেও সাবধানতা অবলম্বন করব। নন্দিনী স্নিগ্ধর আত্মবিশ্বাসে আশ্বস্ত হল। ঠিক আছে। আর কিছু বলার আছে তোমার? না থাকলে আমি যাই। স্নিগ্ধ গভীর দৃষ্টিতে তাকালো নন্দিনীর দিকে। আমার আসলে খুব জরুরি একটা কথা আছে তোর সাথে নন্দিনী। তোর অনুমতি নেওয়া লাগবে। নন্দিনী অবাক হয়। আমার অনুমতি? কি ব্যাপারে? আমার কথা মন দিয়ে শুনবি পুরোটুকু প্রথমে, তারপর তোর অপিনিয়ন দিবি। আচ্ছা বলো। পরদিন সকাল থেকেই বাসাটা পুরোপুরি সরগরম হয়ে উঠল। নন্দিনীর বড় মামার পরিবার বগুড়ায় থাকেন, তারা এসেছেন। সাথে স্নিগ্ধর দুই মামা আর এক খালাও পরিবার সহ রংপুর থেকে এসেছেন। এত মানুষে বাসার ভেতরটায় রব পড়ে গেছে। এক বাসার ভেতরেই ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ থাকাতে মজাটা হচ্ছে দ্বিগুণ। নন্দিনী আর স্নিগ্ধকে নিয়েও কাজিনদের মাতামাতির শেষ ছিল না কোনো। গতরাতে নন্দিনীর কনফেশনের কথা মিলি জানার পর থেকে তো ও নিজেই সবচাইতে বেশি লাফালাফি করছিল। এই সব হৈহুল্লোড়ের মাঝেই বড়রাও আগামীকালের জরুরি সব আলোচনা আর অগ্রিম গোছগাছ সেরে ফেললেন। স্নিগ্ধ তাদের সাথেই ব্যস্ত ছিল। সন্ধ্যা প্রায় হয়, এই সময় নন্দিনী নিজের রুমে এসে বসল। অজু করে নামাজে যাবে, হঠাৎ ফোনের রিং বাজায়। কলটা কার কাছ থেকে এসেছে দেখতে গেল ও। নাহিয়ানের নাম্বারটা ভেসে ওঠায় আটকে উঠল নন্দিনী। ফোনের রিংটোন সাইলেন্টে দিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল স্নিগ্ধর খোঁজে। স্নিগ্ধ তখন মাত্র নিচে কথা শেষ করে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল যখন নন্দিনী হ্যাচকা টান দিয়ে ওকে ওর রুমে নিয়ে যেয়ে দরজা বন্ধ করল। হকচকিয়ে যাওয়া স্নিগ্ধকে কোনো প্রশ্ন করতে না দিয়ে ওর মুখের সামনে নন্দিনী নিজের ফোনটা ধরল। যা বুঝার বুঝে ফেলেছে স্নিগ্ধ। নন্দিনীকে শুধু একটা কথাই বলল, একদম স্বাভাবিক গলায় কথা বলবি, আমি আছি, এটা যেন ও না বুঝে। ভয় পাবি না। ফোনটা ধর। মাথা নেড়ে সম্মতি জানিয়ে নন্দিনী ফোনটা ধরল। হ্যালো। হ্যালো। তুমি এখনো বিয়েটা ভাঙ্গনি দেখছি। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলে একটা। আপনার কেন মনে হয়েছে যে আমি বিয়েটা ভাঙব? নন্দিনী, তুমি কিন্তু ঠিক করছো না এটা। আমার সাথে ঝামেলায় জড়িয়ে তোমার কোনো ধরনের মাশুল চুকাতে হতে পারে, সেটা কি ভেবে দেখেছ? চুপচাপ বিয়ে ভাঙ্গতে বলছি, তাই ভাঙ্গ। ভিতরটা হিম হয়ে যায় নন্দিনীর। কাদো কাদো চোখে তাকায় ও স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ ওকে পাশ থেকে জড়িয়ে ধরে ওকে সাহস দেয়। নন্দিনী সেই সাহসটুকুই সঞ্চয় করে কঠোর কণ্ঠে উত্তর দেয়, আপনার এইসব ফাঁকা ধমকিতে আমি ভয় পাই না নাহিয়ান ভাই। আর এমন কিছু নিশ্চয়ই আপনিও করবেন না যেটাতে আমাদের দুই পরিবারের মাঝের সম্পর্কটা নষ্ট হয়।
ওপাশ থেকে গা জ্বলানো হাসির শব্দ আসল। আমি এত সব কিছু চিন্তা করি না নন্দিনী। সেগুলা আমার সিস্টেমেই নাই। এই সব পরিবার টরিবার সম্পর্ক ম্যাটার করে না আমার কাছে। আমি আমার নিজের দিকটা নিয়েই ভাবি সবসময়, এবং তোমারও এখন তাই ভাবা উচিত। বিকজ ইফ ইউ ডোন্ট স্টপ দিস ওয়েডিং দেন হোয়াট? টেল মি, দেন হোয়াট? ওয়েল, ফর দ্যাট ইউ জাস্ট হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ দ্য শো। এখন রাখছি আমি। আশা করি কাল সকালের মধ্যে একটা খুশির খবর শুনতে পারবো তোমার থেকে। বিয়েটা তুমি যদি এখন ভাঙ, তাহলে পরিবারের সবাইকে বোঝাতে বোঝাতে তো রাত লেগে যাবে। তারপর কাল সকালেই নিশ্চয়ই তোমার বাবা মা আমাদের বাসায় ফোন দিয়ে দাওয়াত ক্যান্সেল করবে, তাই না? সো আই অ্যাম ওয়েটিং ফর দ্যাট। নন্দিনীর রাগে গা কাঁপছিল, আর সেটার অনুভব স্নিগ্ধও পাচ্ছিল পাশে দাঁড়িয়ে। মেয়েটার যে কি কষ্ট হচ্ছে তা বুঝতে পেরে ওর নাহিয়ানের ওপর রাগের মাত্রা চরম আকার ধারণ করল। নন্দিনী ওদিকে চিৎকার দিয়ে উঠেছে, আমি এমন কিছুই করব না যেটা আপনি মনে করছেন। আমি স্নিগ্ধকে ভালোবাসি, আর ওকেই আমি বিয়ে করব, বুঝলেন? নন্দিনী, গলার আওয়াজ নিচু করে কথা বলবেন আমার সাথে নাহিয়ান ভাই। আপনার চিৎকারে কোনো কিছু বদলায় যাবে না। তুমি পস্তাবা নন্দিনী, আমি বলে দিচ্ছি। কালকে পস্তাবা তুমি। সেটা কালকেই না হয় দেখা যাবে। আমি রাখছি বলে নন্দিনী ফোনটা কেটে দিয়েই কান্নায় ভেঙে পড়ল। স্নিগ্ধ সাথে সাথেই পুরোপুরি জড়িয়ে নিল ওকে। নন্দিনী, জান আমার, এভাবে কাঁদছিস কেন? আমার ভয় হচ্ছে খুব। নাহিয়ান ভাই অনেক বাজেভাবে থ্রেট দিয়েছে। ও ওইটুকুই পারবে। তোর একটা চুলো ধরার ক্ষমতা নাই ওর মতন একটা টিকটিকির। আর আমি থাকতে তোর কিসের এত চিন্তা? আমি আজ পর্যন্ত তোকে কখনো একা ছেড়েছি? তোকে আগলে রাখা আমার দায়িত্ব। ইউ আর মাই লাইফ নন্দিনী। আই উইল প্রোটেক্ট ইউ। নন্দিনীর কান্না আরও বেড়ে গেল। কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করতে চেষ্টা করে? আমি শেষ হয়ে যাব যদি আমার কারণে তোমার এতটুকুও কিছু হয়। স্নিগ্ধ নন্দিনীকে আরও শক্ত করে নিজের বুকের মাঝে টেনে নেয়। আমার ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আমি আগেই বলেছি ওই কাপুরুষটা আমাকে কিছু করার সাহস পাবে না। ও জানে আমি কোন জিনিস, এবং আমি ওকে কি করতে পারি। সো আমাকে নিয়ে একেবারে চিন্তা করিস না তুই। দেখি একবার আমার বউয়ের চেহারাটা দেখি। স্নিগ্ধ ওটা বলতে বলতেই নন্দিনীর মুখটা নিজের সামনে নিয়ে আসে। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে মেয়েটার। সমান তালে ফোপাচ্ছে। স্নিগ্ধর কথাতেও থামছে না। স্নিগ্ধ বুঝতে পারল নন্দিনী আসলে ভীষণ ভয় পেয়ে গেছে। এখন ওকে একটু ডিস্ট্র্যাক্ট না করলে ওর অবস্থা আরও শোচনীয় হয়ে যাবে। তাই নন্দিনীকে নিজের খাটে বসিয়ে মিলিকে ফোন লাগাল ও। 2 মিনিটের মাঝেই বাইরে নক হওয়াতে দরজা খুলে মিলিকে ভেতরে ঢুকতে বলল স্নিগ্ধ। নাহিয়ানের কাণ্ড সংক্ষেপে জানালো ওকে, তারপর বলল নন্দিনীর পাশে বসে ওকে একটু ডাইভার্ট করানোর চেষ্টা করতে। মিলি চোখের ইশারায় নিজের ভাইকে আশ্বস্ত করল। স্নিগ্ধ যে নিজেও ভীষণ বিচলিত সেটা বুঝতে মিলির একটুও কষ্ট হল না। এরকম পরিস্থিতি এটাই তো স্বাভাবিক। মিলি নন্দিনীর পাশে বসে ভিডিও কল দিল সাইবাকে। গতকাল সাইবাও তো ছিল সেই দোকানে নন্দিনী মিলির সাথে, তাই ও জানে ব্যাপারগুলো। দুজনে মিলে নন্দিনীকে ওরা বিভিন্নভাবে আশ্বাস দিয়ে বোঝ দেওয়ার চেষ্টা করল যাতে মেয়েটা একটু শান্ত হয়।
ততক্ষণে স্নিগ্ধ বের হয়ে গেছে রুম থেকে, একেবারে ছাদে চলে গেছে। আশপাশে যখন কাউকে দেখতে পেল না তখন ও একজনকে ফোন দিল। নাহিয়ান ফোনটা রাখার পর থেকে রাগে ফুঁসছে। নন্দিনীর সাথে এত কথার মাঝে একটা কথাই ওর বুকে তীরের মতন বাজছে। নন্দিনী বলেছে ও স্নিগ্ধকে ভালোবাসে। কিভাবে এটা এত অকপটে বলল মেয়েটা? নাহিয়ানের কেমন লাগতে পারে এটা বুঝেও মেয়েটা এই কাজ করল? তুমি মোটেও ভালো কাজ করছো না নন্দিনী। কাল যদি তুমি এই বাগদান না ভাঙ্গো তাহলে সিরিয়াসলি তোমার কপালে খারাপই আছে। পরদিন সকাল থেকে বাসায় শোরগোল চলছে। যদিও প্রোগ্রামটা বাসায় হচ্ছে না, তাও দেখা গেল সবাই নিজ নিজ ব্যস্ততা নিয়েই বাসা মাতিয়ে রেখেছে। তবে যেই দুজনকে ঘিরে আজ সবকিছু, সেই স্নিগ্ধ আর নন্দিনীর মাঝেই খুশির ছোঁয়াটা অনেকটা ফিকে পড়ে আছে। স্নিগ্ধ তবুও সবার মাঝে সেরকম কিছু বুঝতে দিচ্ছে না, কিন্তু নন্দিনী কোনোভাবেও নিজের টেনশন লুকাতে সক্ষম হচ্ছে না। স্নিগ্ধকে তো কোনোভাবেও চোখের থেকে সরতে দিচ্ছে না ও। দুপুরের খাবারের শেষে মামাতো ভাইয়ের সাথে গল্প করছিল স্নিগ্ধ, ওখান থেকে ওকে টেনে আনল নন্দিনী। তুমি কিছুক্ষণ আগে কই ছিলা? সারা বাড়ি খুঁজেও তোমাকে পাইনি। ও, আমি একটু ছাদে গিয়েছিলাম। কেন? তোমাকে না বলেছি আমার চোখের সামনে থেকে কোথাও যাবা না? নন্দিনীর বাচ্চামো আবদারে হেসে দেয় স্নিগ্ধ। নন্দিনীকেও একটু হাসানোর জন্য ওর কানে কানে বলল, তুই এরকম করলে আত্মীয় স্বজন কি বলবে জানিস? বলবে এখনো বিয়েই হলো না, তার আগেই দেখ ছেলে মেয়ে একে অপরের থেকে আলাদা থাকতে পারছে না। কেমন ইটিস পিটিস করছে। নন্দিনী এতে কোনো পাত্তাই দিল না। কে কি ভাবলো আমি এখন কিছুই কেয়ার করি না। তুমি শুধু বলো যে তুমি কোথাও যাবা না, আমার সামনেই থাকবা। এটা ড্রয়িং রুম না হয়ে যদি আমাদের যে কোনো একজনের বেডরুম হতো তাহলে কনফার্ম তোকে আমি এখনই খেয়ে ফেলতাম। তোকে এত কিউট লাগছে আমার এই মুহূর্তে। স্নিগ্ধর এত উষ্ণ কথোপকথনেও আজ নন্দিনী কোনো লজ্জাই পেল না। চেহারার ভাব একই রেখে বলল, ইয়ার্কি বন্ধ করো তো। তুমি আমার কথা বুঝেছ কি না আগে বলো? তুমি কোথাও যাবে না আজকে? আবার সেই এক কথা। আচ্ছা মেরি মা, কোথাও যাচ্ছি না ঠিক আছে? এবার যা রেডি হয়ে নে। মিলি, তিতলিদেরও বল আস্তে আস্তে রেডি হতে। তোদের আমি নিজেই পার্লারে দিয়ে আসব। অনিচ্ছা সত্ত্বেও নন্দিনী চলে গেল রেডি হতে। ওর তো ইচ্ছাই ছিল না বাইরে যেয়ে সাজতেন, কিন্তু এই সাজের অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে থেকেই নেওয়া। আর শেষ মুহূর্তে এসে এমন কোনো আর্টিস্ট পাওয়া গেল না যে বাসায় এসে সাজিয়ে দিবে। তাই পার্লারেই অগত্যা যেতে হবে ওকে। নাহিয়ান সারাটা রাত ঘুমায়নি। বুকের ভেতর সব জলে পুড়ে ছারখার হচ্ছে। কিছুই ওর মন মতন হচ্ছে না। একে তো নন্দিনীর বিয়েটা নিয়ে টেন্স সে। যদিও এখন নাকি শুধুই এনগেজমেন্ট হচ্ছে, তারপরেও সেটা হতে দিতে কোনোভাবেও চাচ্ছে না নাহিয়ান। তার ওপর বাবার আদেশ অমান্য করে দেশে ফেরা হয়েছে, এ নিয়ে চলছে বাসায় তোলপাড়। বাবা ভীষণ পরিমাণে ক্ষেপে আছে ওর ওপর। এমতাবস্থায় নন্দিনীর বিয়ে থামানো নিয়ে বাবার সাহায্য পাওয়ার আশা পর্যন্ত করা কোনোভাবেই সম্ভব না। বরং এটা শুনলেই নেক্সট ফ্লাইটে ওকে বিদেশ পাঠিয়ে দিবেন আবার। ইস, কেমন একটা বিপাকে যে পড়েছে নাহিয়ানুফ। সকাল গড়িয়ে দুপুর 12টা পার হয়ে গেলেও যখন নন্দিনীদের বাড়ি থেকে কোনো খবর এলো না, তখন নাহিয়ানের রাগ মাথা চেড়ে উঠল। অনেক সময় অপেক্ষা করেছে সে।
এবার কিছু একটা না করলেই নয়। সাথে সাথে রহমানকে ফোন লাগায় ও। হ্যালো ভাইজান, আমরা আপনার কথা মতো ভাবির বাড়ির আশপাশেই আসি। শোন রহমান, এখন শুধু আশপাশে থাকলে চলবে না, কাজে লাগতে হবে। কন ভাই, কি করতে হইব? যেইভাবেই হোক আজ নন্দিনীর আর ওই স্নিগ্ধর এঙ্গেজমেন্ট থামাতেই হবে। ওদেরকে কোনোভাবেই ভেন্যু পর্যন্ত যাইতে দেওয়া চলবে না। কিন্তু সেটা কিভাবে হবে আমি কিছুই বুঝতেছি না। ভাই, এক কাজ করি, ভাবিরে উঠায় লই। আমি এই কাজ আগেও করছি, কোনো সমস্যা হইব না। ভাবিরে লইয়া সোজা আপনার কাছে নিয়া আসুম। আফনি তারপর উনারে বুঝায় শুনায় বিয়া কইরা ফেলান। ব্যাস, ল্যাঠা চুইকা যাইব। নাহিয়ানের এই প্ল্যানটা বেশ পছন্দ হল। এই না হল নিজের কবলে মাস্তান রাখার সুবিধা। নয়তো এই আইডিয়া নাহিয়ানের মাথায় কখনোই আসত না। হমম তাই কর, দেখ কখন বের হয় নন্দিনী। আমাকে সব জানাতে থাকবি কখন কি হল। আইসা ভাই, আফনে কোনো টেনশন নিয়েন না, কাজ হইয়া যাইব। ফোনটা রেখে এবার একটু শান্তির নিঃশ্বাস ফেলে নাহিয়ান নিজেদের একটা বাংলো বাড়ির ঠিকানা পাঠিয়ে দেয় রহমানকে। বলে দেয় নন্দিনীকে ওখানেই নিয়ে আসার জন্য। তারপর নিজেও দুপুরের খাবার খেয়ে সেই বাংলোর উদ্দেশ্যে রওনা হয় ও। রহমান ওর সাদা জিপটা নিয়ে অপেক্ষা করছে ঠিক নন্দিনীদের বাড়ির উল্টা পাশে। হঠাৎ ও দেখতে পেল নন্দিনীকে, ওর সাথে আরও বেশ কয়েকটা মেয়ে আর স্নিগ্ধ আছে। এত মানুষ দেখে রহমান একটু অপেক্ষা করল। হুট করে সিদ্ধান্ত নেওয়াতেও বেশি পোলাপান জোগাড় করতে পারেনি। আগে তো কথা ছিল শুধুমাত্র নজর রাখবে, এখন পুরাই প্ল্যান চেঞ্জ। চারজন দিয়ে এতগুলো মানুষের মাঝখান থেকে নন্দিনীকে ছিনতাই করা প্রায় অসম্ভব। তাই এখন ওরা কই যাচ্ছে সেটা শুধু ফলো করারই সিদ্ধান্ত নিল ও। নন্দিনীদের বাসা থেকে দুইটা গাড়ি বের হল। দুইটাই রহমানের চেনা। একটা নন্দিনীদের বাসার গাড়ি যেটা সবসময় ওকে ভার্সিটিতে নিতে যায়, আর আরেকটা স্নিগ্ধর গাড়ি। নন্দিনী স্নিগ্ধর গাড়িতে উঠেছে দেখে রহমান ওই গাড়িটাকেই শুধু টার্গেট করে এগোল। রিয়ার ভিউ মিররে অনেক আগেই স্নিগ্ধ সাদা জিপটাকে দেখতে পেয়েছে। সেই নাম্বার প্লেট ছাড়া জিপটা চিনতে ওর এবার একটুকুও সময় লাগল না। সাথে সন্দেহটাও আরও পাকাপোক্ত হয়ে গেল। এই গাড়ি নাহিয়ানি পাঠিয়েছে। স্নিগ্ধর মনে কু ডাকল। ও ভালোভাবেই বুঝতে পারছে যে আজকে এই গাড়ি শুধু ওদের ফলো করতে আসেনি, অন্য কিছুর প্ল্যান করছে। পেছনে বসা মেয়েটার দিকে ইশারা করল স্নিগ্ধ। মেয়েটাও সতর্ক হল। একটা পার্লারের সামনে দুইটা গাড়ি থামতে দেখল রহমান। আশপাশের রাস্তায় সিসিটিভি সেট করা দেখতে পেল ও। একটু দমে গেল। এইখানেও কিছু করা যাবে না, তাহলে অপেক্ষা করতে হবে। সন্ধ্যা প্রায় পার হয়ে গেছে, 7টার একটু বেশি বাজে। তখন রহমান দেখল একটা বউ বের হচ্ছে। ওর পাশে সেই মেয়েগুলোকেই দেখল যারা নন্দিনীর সাথে এসেছিল। বুঝতে বাকি রইল না যে এই বউটা নন্দিনী। একা বের হলে কনফার্ম রহমান নন্দিনীকে চিনতে পারত না, কারণ এত মেকআপ করছে আর গয়না পরশে এই মেয়ে। রহমান আশপাশে তাকিয়ে স্নিগ্ধকে খুঁজল, দেখতে পেল না। নন্দিনীকে ওদের বাসার গাড়িতেই তোলা হলো দেখে খুশি হল রহমান। এইটাই মোক্ষম সময়। এখন অন্ধকার, গাড়িতে ওই ড্রাইভার ছাড়া ছেলে আর কেউ নাই। নন্দিনীর সাথে বাকি 3টা মেয়েকে কুপকাত করা ওদের জন্য কোনো ব্যাপারই না।
নন্দিনীকে খুব সহজেই কিডন্যাপ করতে পারবে ওরা। যেই ভাবা সেই কাজ। নন্দিনীদের গাড়িটা ছাড়তেই রহমান ওর জিপটা ছাড়ার নির্দেশ দিল। এখন শুধু অপেক্ষা কোনো একটা গলির মুখে ঢুকার, আর এই গাড়ি গলিতে ঢুকবেই, না হলে মেইন রোডে উঠতে পারবে না। সেই গলির মাঝামাঝি আসলে রহমান অ্যাটাক করবে নন্দিনীদের গাড়ি। রাত 8:30। নাহিয়ান পাইচারি করছে ক্রমাগত। সেই দুপুরের পরপরই ও এই বাংলোতে চলে এসেছে। 1 ঘন্টা আগে রহমানের সাথে শেষ কথা হয়েছে ওর। রহমান সুখবর দিয়েছে যে নন্দিনীকে কিডন্যাপ করতে আর বেশি সময় নেই। খুব ভালো একটা চান্স নাকি পেয়েছে ও। নাহিয়ান শুনেই খুশি হয়ে গিয়েছে। এবার নন্দিনী ওর ব্যাস। তখন থেকেই তাই উসখুস উসখুস করছে ও উত্তেজনায়। নন্দিনীকে কখন দেখবে, কখন কথা বলবে ওর সাথে, কখন ওকে রাজি করাবে। এই শালার রহমানটা গেল কই? এতক্ষণ লাগে নাকি একজনকে কিডন্যাপ করতে? ও না বলল এই সব কাজ আগেও করছে? তাহলে তো এক্সপার্ট হওয়া উচিত। আর পার্লারটা ওর বাংলো থেকে বেশি দূরেও না। তাহলে হঠাৎ বেলের আওয়াজে চিন্তার সুতা কাটল নাহিয়ানের। রহমান এসে গিয়েছে নন্দিনীকে নিয়ে। খুশিতে দৌড়ে গেল নাহিয়ান দরজার কাছে। স্যাফরন কনভেনশন হলে চলছে ধুমধাম করে বাগদানের অনুষ্ঠান। না ভুল বলা হলো বাগদান না, বাগদান নাকাবিনের অনুষ্ঠান চলছে ধুমধাম করেই। স্নিগ্ধ একটা সিল্কের পাঞ্জাবির ওপর কোটি পরে স্টেজে বসে আছে। পাশে হালকা বেগুনি রঙের ঘোমটা মাথায় নন্দিনী। কিছুক্ষণ আগেই দুজনের কবুল বলার মাঝ দিয়ে কাবিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন উপস্থিত সব আত্মীয়স্বজন একে একে এসে ওদের অভিনন্দন জানিয়ে যাচ্ছে। স্নিগ্ধ তো তৃপ্তই, তবে নন্দিনীর চেহারায় শান্তির প্রতিক্রিয়া ঢের বেশি। মেয়েটা কখনো কখনো লজ্জায় মাথা নোয়াচ্ছে, তো কখনো হাসতে হাসতে মাথা উঠাচ্ছে। অপলক সেটাই ঘুরে ঘুরে দেখছে স্নিগ্ধ। এতটা মায়া কেন এই মেয়েটার চেহারায় খুঁজে পায় ও, এটার কোনো ব্যাখ্যা জানা নেই ওর। নন্দিনীর চোখের দিকে তাকিয়েই স্নিগ্ধ ফিরে গেল দুরাত আগের স্মৃতিতে, যেদিন নন্দিনী স্নিগ্ধকে নিজের মনের কথা বলেছিল। সেদিন নন্দিনী যখন নিজের রুমে চলে যেতে চেয়েছিল, তখন স্নিগ্ধ টেনে ওকে বসিয়ে দিয়ে বলেছিল, তোর সাথে একটা জরুরি বিষয়ে কথা আছে আমার। তোর অনুমতি চাই আমি নন্দিনী। আমার অনুমতি? কিসের জন্য? স্নিগ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে নন্দিনীর দুহাত নিজের মাঝে নিয়ে নেয়। আমাকে বিয়ে করবি নন্দিনী? নন্দিনী এক মুহূর্তে হতবাক দৃষ্টিতে তাকিয়ে তারপর নিজেই হো হো করে হেসে দেয়। এটা কি আজগুবি প্রশ্ন করলা তুমি? তোমাকে ভালোবাসি, তো তোমাকে না তো আর কাকে বিয়ে করব? পরশু আমাদের এঙ্গেজমেন্ট, আর তুমি আজ জিজ্ঞাসা করছো আমি তোমাকে বিয়ে করব কি না? নন্দিনী এরপরেও হাসল, কিন্তু স্নিগ্ধর ঠোঁটে হাসি ছিল না। আমি পরশু আর এঙ্গেজমেন্টটা করতে চাচ্ছি না নন্দিনী। সোজা বিয়ে করে ফেলতে চাচ্ছি তোকে। নন্দিনী এবার আসলেই তবদা খেয়ে গেল। তুমি আবার ফাজলামো শুরু করেছ? সেই রাতেও, যেবার আমাদের বাগদানের তারিখ ঠিক হল, তুমি বড়দের সামনে বিয়ের কথা তুলতে যাচ্ছিলা। বলেছিলাম না, এটা দেখতে খুব বাজে লাগে? সবাই কি মনে করবে বলো তো? এবারও নন্দিনীর কথায় স্নিগ্ধর মুখে হাসি ফুটল না। নন্দিনী, আমি এবার সিরিয়াসলি বলছি। আই ওয়ান্ট টু ম্যারি ইউ ডে আফটার টুমরো। স্নিগ্ধর দৃষ্টির দৃঢ়তা দেখে নন্দিনী এবার বুঝতে পারল যে ও মজা করছে না, বরং ভীষণ গম্ভীর হয়ে আছে। কিন্তু হঠাৎ? আমি এটা নিয়ে অনেক ভেবেছি।
নাহিয়ান যেই রকম ডেসপারেট কাজগুলো করেছে গত কয়েকদিনে, সেটা বিবেচনায় আনলে আসলে সামনে কি হতে পারে সেটা বলা মুশকিল। এরকম একটা বিপাকী পরিস্থিতিতে তোর সাথে শুধু আংটি বদল করে রাখাটা আমি সেফ মনে করছি না। আর বিয়ে যেহেতু হবেই সেটা 6 মাস, 1 বছর পর না করে এখন করলেই বা সমস্যা কোথায়? এমনে হোক আর অমনে হোক, তুই তো আমারই হচ্ছিস, তাই না? এবার শেষের কথাগুলো স্নিগ্ধ মজা নিয়ে বললেও নন্দিনীর মুখে হাসি উঠল না। তোমার কথা না হয় বুঝলাম, কিন্তু বাগদানের মাত্র একদিন আগে বিয়ের কথা বড়দের সামনে বললে ওনারা কিভাবে নিবেন ব্যাপারটাকে? নাহিয়ানকে নিয়ে তো কেউ কিছুই জানে না। হমম, আমি এটা নিয়েও ভেবেছি। আর তাই সিদ্ধান্ত নিয়েছি যে বাবা আর চাচুর সাথে আমি আলোচনায় বসব কাল। ওনাদের দুজনকে নাহিয়ানের সব কর্মকাণ্ড জানিয়ে দিব। কারণ বড় ধরনের কিছু হলে এখানে ফুফুও জড়িয়ে যাবেন, তাই বড়দের পরামর্শ নিতেই হবে। আর আমার মনে হয় অমি সবকিছু বুঝিয়ে বললে বড়রা এই বিয়েতে দ্বিমত পোষণ করবেন না। কিন্তু তাদের সবার আগে আমার তোর থেকে অনুমতি নেওয়া প্রয়োজন। তুই বল, তুই রাজি আমাকে পরশু বিয়ে করতে? নন্দিনী তখন হাসতে হাসতে স্নিগ্ধকে জড়িয়ে ধরেছিল। তুমি বললে অমি এখনই কবুল বলে দিব। পরশু তো অনেক দেরি। স্নিগ্ধ আত্মতৃপ্তি নিয়ে বেঁধে ফেলেছিল নন্দিনীকে নিজের আবেশে। হঠাৎ একটা ফোন আসায় স্নিগ্ধর মনোযোগে ব্যাঘাত ঘটল। কলটা কার দেখেই ব্যস্ত হয়ে পড়ল ও। এই কলের প্রতীক্ষাতেই ছিল ও এতক্ষণ। স্নিগ্ধ নন্দিনীকে কানে কানে বলল, একটু আসছি। নন্দিনীর মুখ থেকে ততক্ষণাৎ হাসি মুছে গিয়েছে। কই যাও? আরে এই যে এখানেই আছি। আসছি। নন্দিনীর হাতে একটা আলতো করে চাপ দিয়ে আশ্বাস দেওয়ার ভঙ্গি করে স্নিগ্ধ। তারপর নেমে যেয়ে ফোনটা ধরে। হ্যালো রাহাত ভাই, বলেন। স্নিগ্ধ ভাই, কাজ হয়ে গিয়েছে। নাহিয়ানকে আমরা অ্যারেস্ট করে ফেলেছি, হি ইজ ইন আওয়ার কাস্টাডি নাও। শুনে একটা প্রশান্তির ঢেউ বয়ে গেল স্নিগ্ধর মনে। বিভীষিকাময় একটা অধ্যায়ের অবসান ঘটল বোধ হয়। থ্যাঙ্কস আল্ট রাহাত ভাই। অনেক বড় একটা খুশির খবর শোনালেন। ওপাশ থেকেও রাহাতের হাসি চওড়া ছিল। আরে না, আমাদের যৌথ পরিকল্পনায় কাজটা সফল হয়েছে। আপনি একটা জিনিস বুঝছেন স্নিগ্ধ ভাই? আপনার প্ল্যানিং দেখে তো আমি তোবদা খেয়ে গিয়েছিলাম। আপনার পুলিশ অফিসার হওয়া উচিত ছিল। স্নিগ্ধ হাসতে হাসতে তার সাথে আরও 2-1টা কথা বলে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ফোনটা রাখল। তবে রাখার আগে রাহাত জানালো যে স্নিগ্ধকে আজকে একবার পুলিশ স্টেশনে আসতে হবে। স্নিগ্ধও জানিয়ে দিল একটু রাত হলেও ও আসবে স্টেশনে। স্নিগ্ধ আবার স্টেজে যেয়ে নন্দিনীর পাশে বসল। ওকে হালকা করে কাছে টেনে নাহিয়ানের অ্যারেস্ট হওয়ার ব্যাপারটা জানাতেই নন্দিনীর চোখ মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল। ওর চোখটা চিক চিক করতে দেখেই স্নিগ্ধ হেসে দিল আবার। কাঁদলে কিন্তু এখনই সব মেকআপ নষ্ট হবে। সবাই কি বলবে তখন? বাসর ঘরে গেলি না, তার আগেই স্নিগ্ধ নন্দিনীর মেকআপ নষ্ট করে দিয়েছে। নন্দিনী স্নিগ্ধর কথায় রাগ তো হলই না, লজ্জাও পেল না। আসলে এই মুহূর্তে ওর খুশির কোনো ঠিকানাই হচ্ছে না, তাই স্নিগ্ধ ওকে যাই বলুক ওর প্রতিক্রিয়া শুধুই এই মুখের হাসি। নন্দিনী, আমি আবার একটু আসছি। বাবাদের খুশির খবরটা দিয়ে আসি। স্নিগ্ধ এরপর নিচে নেমে এসে ওর আর নন্দিনীর বাবাকে একত্র করে জানালো খবরটা। গতকাল সকালেই দুজনকে যেয়ে নাহিয়ানের সব ঘটনা খুলে বলেছিল স্নিগ্ধ।
তখন দুই বাবা গিয়েছিল ভীষণ ক্ষেপে। নৌশাদ সাহেব তো তখনই ফোন দিয়ে নাহিয়ানের বাবাকে সব জানাতে চাচ্ছিলেন, কিন্তু স্নিগ্ধ তাকে থামিয়ে দিয়েছিল। তাকে বুঝিয়েছিল স্নিগ্ধ যে নাহিয়ান এমন কিছু এখনো করেনি যেটাতে ওকে সামনাসামনি দোষারোপ করা যায়, বরং এভাবে নাহিয়ানের পরিবারের কাছে কোনো প্রমাণ ছাড়া নালিশ দিলে হিতে বিপরীত হতে পারে, ফুফুর সম্মানহানি হতে পারে। এইসব শুনে নৌশাদ সাহেব শান্ত হয়েছিলেন। তখন স্নিগ্ধ দুজনের কাছে নিজের আর নন্দিনীর বিয়ের প্রস্তাব রাখল এবং তার সাথে এর পেছনের যুক্তিটাও বলল। সব শুনে এক কথাতেই দুই বাবা অনুমতি দিয়ে দিয়েছিলেন ওদের বিয়ের। অতঃপর আজ আংটি ববলের সাথে মালা বদলও সম্পন্ন হল। 1 ঘণ্টার পরে অনুষ্ঠানের পাট চুকিয়ে সবাই বাসাতে ফিরে এলো। এতক্ষণে কানে কানে নাহিয়ানের অ্যারেস্ট হওয়ার ব্যাপারটা ছড়িয়ে পড়েছে। ফুফুর শ্বশুরবাড়িতে এ নিয়ে চলছে তোলপাড়। তাই সবকিছু ঠিকভাবে সামলাতে নৌশাদ সাহেব, ইনশাদ আর স্নিগ্ধ সবাইকে বাসায় পৌঁছে দিয়ে বের হয়ে গেলেন। প্রথমে তারা রওনা দিলেন পুলিশ স্টেশনে। নাহিয়ান হাতকড়া পরে ইন্সপেক্টর রাহাতের সামনের সিটে বসা। 2 পা ফাঁক করে তার মাঝে হাত রেখে ঝুঁকে আছে ও। চোখ নিচে নামানো, তাই রাহাত সেই চোখের আগুন ভালো মতন দেখতে পারছেন না। নাহিয়ান এখনো বিশাল একটা শকের মধ্যে দিয়ে পার হচ্ছে। কি থেকে কি হয়ে গেল তার বেশ অনেকটাই ওর মাথায় ঢুকছে না, যুক্তিতে বসছে না। রাত 8টার একটু পরপর যখন ওর বাংলোর কলিং বেল বেজেছিল, তখন নাহিয়ান খুশির ঠেলায় ছুটে গিয়েছিল দরজা খোলার জন্য, এই ভেবে যে রহমান নন্দিনীকে নিয়ে এসেছে। কিন্তু দরজা খুলেই পুরোপুরি ভিরমি খেতে হয় নাহিয়ানকে। নন্দিনীর নটাও সামনে নেই ওর, বরং কয়েকজন সুঠাম দেহের লোক ফরমাল পোশাকে ওর সামনে দাঁড়ানো। রহমানও দাঁড়ানো ওদের পাশে। ওকে দাঁড়ানো বললে ভুল হবে, কোনো মতে 2 পায়ে ভর দিয়ে আছে ও। শরীরটা সম্পূর্ণ বিধ্বস্ত, যেন ভেজা কাকের মতন। মুখে কয়েক জায়গায় লাল দাগ, বোঝাই যাচ্ছে বেদম মার খেয়েছে কারো কাছে। কিন্তু ওর এই দশা কিভাবে হল? নাহিয়ান রহমানের থেকে চোখ সরিয়ে ওর পাশে দাঁড়ানো লোকটার দিকে তাকাল। লোকটার দৃঢ় দৃষ্টিই বলে দিচ্ছিল সে কোনো আম জনতা নয়। লোকটা নাহিয়ানকে সরাসরি নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করল, আমি ইন্সপেক্টর রাহাত শামস। আপনি কি নাহিয়ান আহমেদ? নাহিয়ান কি জবাব দেবে বুঝে উঠতে পারছিল না। পুলিশের নাম শুনে তো আত্মার জল কখনোই নাই হয়ে গেছে। তখন শুকনো মুখে, শুধু ইতস্ততার ভঙ্গিতে মাথাটা নেড়ে হ্যাঁ বুঝাল। লোকটা ওকে দ্বিতীয় প্রশ্ন করল, আপনি কি এই লোকটাকে চেনেন? ওনাকে কি আপনি মিস নন্দিনী ইসলামের কিডন্যাপিংয়ের জন্য হায়ার করেছিলেন? নাহিয়ান শুকনা ঢোক গিলছিল বারংবার। কি বলবে ও? না করলেই ভালো ভেবে যেই মুখ খুলতে যাবে তার আগেই রহমান চিৎকার দিয়ে উঠল, স্যার, ইনি ওই মাইয়াডারে কিডন্যাপিং এর কথা কইছিল আমারে। উনার ওই মাইয়াডার প্রতি নেশা ছইরা আসিল। ওনার কথা মতন অনেকদিন ধইরাই ওই মাইয়াডার ফেসনে আমি লাইগা আসি। উনি সব করছে স্যার, উনি সব করছে। নাহিয়ানের মন তখন চাচ্ছিল রহমানের মাথা ফাটিয়ে দিতে। আচমকা 2 ধাপ এগিয়ে ও রহমানের কলার ধরে ওকে ঝাঁকানো শুরু করল। কি বললি তুই? সাথে সাথেই রাহাত নাহিয়ানের হাত ছাড়িয়ে নিয়েছিল। মিস্টার নাহিয়ান, ইউ আর আন্ডার অ্যারেস্ট ফর প্ল্যানিং দ্য কিডন্যাপিং অফ মিস নন্দিনী ইসলাম। আমার কাছে আপনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে, সো আপনার নিজের ভালোর জন্য চুপ থাকাটাই শ্রেয়। আপনি আমাদের সাথে চলুন। সেই যে তখন নাহিয়ানকে জোর করে হাতকড়া পরিয়ে স্টেশনে নিয়ে আসা হলো, তারপর থেকে ও এখানেই বসা।
এর মাঝে ওর বাবা, মা, ভাই এসেছেন। পুলিশের সাথে প্রথমে তর্কাতর্কি, তারপর পুলিশের কাছ থেকে সব কমপ্লেইন্ট সহ সবকিছু শুনে ফেলেছেন তারা। নাহিয়ানকে জেরা করা, বকা দেওয়া সব হয়েছে, কিন্তু নাহিয়ান সেই এক জায়গাতেই বসা। ওর আশপাশের কিছুতেই কিছু বোধ হচ্ছে না। ও শুধু একটা জিনিসই চিন্তা করে যাচ্ছে, কি হয়ে গেল এটা? নন্দিনীকে না রহমান কিডন্যাপ করতে গেল? তাহলে পুলিশ এখানে ইনভলভ হলো কিভাবে? রহমান ধরা পড়ল কিভাবে? কিছুক্ষণ পর স্নিগ্ধ, ওর বাবা আর শ্বশুর ঢুকলেন পুলিশ স্টেশনে। স্নিগ্ধর আওয়াজ শুনতে পেয়ে এই প্রথম মাথা তুলল নাহিয়ান। স্নিগ্ধকে পাঞ্জাবি আর কোটিতে দেখতে পেয়ে ওর বুঝতে বাকি রইল না যে ছেলেটা কোথা থেকে আসছে। রাগে চোখের আগুন মাথায় পৌঁছাল নাহিয়ানের। উঠে আচমকাই দৌড় মেরে ও স্নিগ্ধর ওপর হামলা করল। নিজের বদ্ধ হাত দিয়ে স্নিগ্ধর কলার চেপে ধরল। তোর এত বড় সাহস, তুই আমার নন্দিনীকে আমার থেকে ছিনায় নিছিস? তোর এত বড় সাহস? আমি তোকে ছাড়ব না। চারপাশ থেকে পুলিশ এসে জোর করে ছাড়ালো নাহিয়ানকে স্নিগ্ধর কাছ থেকে। পাগলপ্রায় নাহিয়ান তখনও রাগে কাঁপছে। নাহিয়ানের বাবা ছেলের এই অবস্থা দেখে ধোপাস করে বসে পড়লেন সিটে। ওনাকে ধরতে তার পাশে গেলেন তার স্ত্রী। নাহিয়ানের এই এক বাক্যে সবাই সত্যটা বুঝে গেল। নৌশাদ সাহেবও যেয়ে বসলেন নাহিয়ানের বাবার পাশে। এসেছিলেন তো ওনাদের ভালো করে কথা শোনাতে, কিন্তু এমন শোচনীয় অবস্থা দেখে বরং মাই লাগল, তাই সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করলেন না। স্নিগ্ধ ইতিমধ্যে রাহাতের অপর পাশে বসেছে। নাহিয়ান বাদে রহমান ও রহমানের শাগরেদদের আগেই ঢোকানো হয়েছে সেলের ভেতর। এখন নাহিয়ানকেও জোর জবস্তি সেলের ভেতর ঢোকানো হল। রাহাত এরপর স্নিগ্ধকে কিছু জায়গায় সাইন করতে দিয়ে ফর্মালিটি পুরো করে। তারপর ওর সাথে হাত মিলায়। স্নিগ্ধ হাসি মুখে রাহাতের দিকে তাকায়। থ্যাঙ্কস রাহাত ভাই, আপনার কোঅপারেশন আউটস্ট্যান্ডিং ছিল। যেভাবে আপনি আমাকে গাইড করেছেন তা আসলেই অতুলনীয়। আপনার কাছে আমি কৃতজ্ঞ হয়ে গেলাম। রাহাত নিজের আরেক হাত দিয়ে স্নিগ্ধর কাঁধে একটা বন্ধুত্বময় চাপড় দিলেন। আমি যা করেছি তা তো আমার কাজ ছিল। ইটস মাই ডিউটি টু স্ট্যান্ড আগেনস্ট এনি সর্ট অফ ক্রাইম। কিন্তু আসল ক্রেডিট তো আপনার পাওয়া উচিত। আপনার জন্য আজ আমরা একটা না দুইটা ক্রিমিনাল ধরতে পেরেছি। রাহাত রহমানের দিকে ইশারা করে বলল, এইটা রহিম, আল্লাহ জানে এটাও আসল নাম কি না ওর, যাই হোক। এই সাভার থানার ওয়ান্টেড লিস্টে আছে। ওকে ওখানকার পুলিশ হন্য হয়ে খুঁজছে, কিন্তু সে এইদিকে এসে নিজের নাম আর হুলিয়া বদলিয়েছিল বলে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চুরি ছিনতাইতে ওস্তাদ এইটা। আপনি যখন আমাদের কাছে ওর ছবি পাঠান, তখন ডেটাবেস চেক করে আমরা ধরতে পারি যে এই সেই রহিম। ওকে কালকেই আমরা সাভার থানায় ট্রান্সফার করব। স্নিগ্ধ খুশি হল শুনে এটা। নাহিয়ানের দিকে চোখ পড়তেই জিজ্ঞেস করল ও, নাহিয়ানের কি পরিণাম হবে? রাহাত নিজের সামনে রাখা খাতাটার দিকে তাকায়। ওনার পরিণামও খুব একটা ভালো হবে না। যদিও সে কিডন্যাপিংয়ে সরাসরি অংশ নেয়নি, তারপরেও তার হাত ছিল এটার পেছনে। আর তার সাথে মিস নন্দিনীকে স্টক করা, হুমকি দেওয়া, হ্যারাস করা, এর সবকিছুর প্রমাণিত আছে আমাদের কাছে। আপনার তরফ থেকে অফিসিয়াল কমপ্লেন্টও আছে। সব মিলিয়ে 5 থেকে 7 বছরের কারাদণ্ড তো নিশ্চিত ধরতে পারেন। রাহাতের কথা শুনে স্নিগ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলল।
খারাপ লাগছে ওর, নাহিয়ানের জন্য না, ওর পরিবারের জন্য। সমাজে ছেলেটা ওর বাবার সম্মানটা নষ্ট করে দিল। ওদিকে নাহিয়ানের বাবার অবস্থার অবনতি হচ্ছে দেখে স্নিগ্ধ বিদায় নিল রাহাতের থেকে। তখন নাবিল সহ ওনাকে ধরে গাড়িতে বসানো হল। শারীরিকভাবে এত খারাপ অবস্থা হওয়ার পরও উনি বারবার ক্ষমা চাচ্ছিলেন স্নিগ্ধদের কাছে। ওনাকে কোনো চিন্তা না করতে বলে স্নিগ্ধ নাবিলকে বলল গাড়ি নিয়ে চলে যেতে। স্নিগ্ধ ওর সাথে যেতে চাচ্ছিল কিন্তু নাবিল বাধা দিল। ভাইয়া, এমনিতেই আমাদের আর কোনো সম্মান রইল আপনাদের সামনে। নাহিয়ান ভাইয়া নিজের জেদের বসে সব নষ্ট করে দিল। এখন আপনাদের আরও সাহায্য নিয়ে আর নিচু হতে চাচ্ছি না। আমি বাবাকে সামলাতে পারব। বাসায় চাচারাও আছেন, এদিকে সমস্যা হবে না। আপনি বরং এখন বাসায় যান। নতুন বউ রেখে চলে আসতে হয়েছে আপনাকে, নন্দিনীর ওপরও অনেক ধকল গেছে। ওকে সময় দিন। আর বইলেন ওকে পারলে আমাদের যেন ক্ষমা করে দেয়। নাবিল আর থাকেনি পড়ে, ওর বাবা মাকে নিয়ে ড্রাইভ করে চলে গেল। স্নিগ্ধদের বাসায় ফিরতে রাত 11টা পার হয়ে গেল। বাসায় ঢুকতেই ওকে সব কাজিনরা টেনে ওর রুমে নিয়ে গেল। দোতলায় উঠতে উঠতে স্নিগ্ধ ভাই বোনদের সাথে অনেক হাসাহাসি করতে থাকলেও রুমে ঢুকে একদম থম মেরে গেল ও। এত সুন্দর একটা দৃশ্য চোখে সামনে ভেসে উঠলে মুখে কথা কার থাকে? দৃষ্টিই তো সব প্রতিক্রিয়া উজাড় করে দেয়। স্নিগ্ধ দেখতে পেল ওর খাটে চুপটি করে এক নববধূর মতন বসে আছে নন্দিনী। আরে তাই তো, নন্দিনী তো নববধূই আজ। স্নিগ্ধর নববধূ। আর আজ থেকে তো এই রুমেই থাকবে, শুধু স্নিগ্ধর সাথে। ভাবনাটা মনে বসতেই ভীষণ একটা ভালো লাগা অনুভব করল স্নিগ্ধ। তবে ছোট ভাই বোনগুলোর শোরগোলে সেই অনুভূতিটাও অনুভব করার সময় পেল না। মিলি টেনে ওকে রুমের ভেতর নিয়ে আসল। সাথে বাকি সব কাজিনরাও ঢুকল। ওদের দেখে মজা করে একটা ধমক মারল স্নিগ্ধ। এই কি রে, সব হুড়মুড়িয়ে কই ঢুকে যাচ্ছিস? বের হ সবগুলা। মিলি সবার হয়ে উত্তর দিল, মোটেও বের হব না আমরা। কেন বের হবি না? আমাদের বাসর রাতে তোদের কাজ কি? স্নিগ্ধ ততক্ষণে নন্দিনীর পাশে যেয়ে বসে পড়েছে। ওর কথায় সবাই হো হো করে হেসে ফেলল। আর নন্দিনীর অবস্থা ছিল শোচনীয়। ও কোথায় যেয়ে নিজের লাজ লুকাবে সেই খোঁজই পাচ্ছিল না। স্নিগ্ধটাও কি অসভ্য রে বাবা! ছোট ছোট ভাই বোনদের সামনে এভাবে করে কথা বলে নাকি কেউ? মিলি অনেকক্ষণ হেসে তারপর কথা বলল, তোমাদের বাসর রাত নিয়ে আমাদের কোনো কাজ নেই ভাইয়া। তবে আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলার উত্তর না জানলে আজ রাতে আমাদের কারো ঘুম হবে না। আর আমাদের ঘুম না হলে দেখো, তোমাদেরকেও ঘুমাতে দেব না আমরা। স্নিগ্ধ নন্দিনীর কানের কাছে যেয়ে ধীর আওয়াজে হাসতে লাগল। আজ রাতে আমাদের তো এমনিতেই ঘুম হবে না, ও আর আমাদের কি জাগিয়ে রাখবে? হা! নন্দিনী ঝট করে স্নিগ্ধর দিকে সরু চোখে তাকিয়ে কপট রাগ দেখায়। অসভ্যতার লিমিট তো আছে নাকি? স্নিগ্ধ নন্দিনীর দিকে একটা বাঁকা হাসি দিয়ে সামনে তাকায়। বল, তোদের কি প্রশ্ন আছে? সব উত্তর দিব, যা। শুনেই সাথে সাথে সবাই ওদের দুজনকে ঘিরে খাটে আর মাটিতে বসল। স্নিগ্ধ জিজ্ঞেস করল, বল তোদের প্রশ্ন। মিলি শুরু করল প্রথম। নাহিয়ান ভাইয়ের কাণ্ডগুলো নিয়েই আমাদের সব প্রশ্ন ভাইয়া। তুমি কি জানতে যে ভাইয়ার দিকে কিডন্যাপ করার প্ল্যানিং করছে? না, কিডন্যাপের প্ল্যানিং জানতাম না। জানলে তোর কি মনে হয় তোদের ভাবিকে বাসা থেকে বের হতে দিতাম আমি?
তবে এটা ঠিক যে নাহিয়ান কোনো কিছু উল্টাপাল্টা করবে এটার ব্যাপারে মোটামুটি শিওর ছিলাম। এই জন্য আমার এক পরিচিত বড় ভাই, ইন্সপেক্টর রাহাত, এর সাথে বিষয়গুলো নিয়ে প্রথমে আনঅফিশিয়ালি কনসাল্ট করি। তিনি আমাকে তার অভিজ্ঞতা থেকে কিছু পসিবল সিনারিওস তুলে ধরেন। তখন থেকেই সব ধরনের সতর্ক অবলম্বন করা শুরু করি আমি। স্নিগ্ধর মামাতো ভাই সিয়াম ভ্রুজোড়া কুঁচকালো। সব ধরনের সতর্ক মানে কি? এবার স্নিগ্ধ বড় করে একটা হাসি দিল। বুঝছি, তোদেরকে সবকিছুই আমার খুলে বলতে হবে, না হলে তোদের ভেতরের ওয়াটসনের শান্তি হবে না। স্নিগ্ধর কথা যারা বুঝল তারা হাসল, কিন্তু ছোটদের মধ্যে একটু কৌতূহলের জন্ম নিল। ভাইয়া, এই ওয়াটসনটা কে? ও মা, ওয়াটসনকে চিনিস না তোরা? বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের সহচর এবং বন্ধু ছিলেন ওয়াটসন। প্রতিটা রহস্যের শেষে হোমস রহস্যভেদের ব্যাখ্যাগুলো ওনাকে শোনাতেন, ঠিক যেরকম এখন আমি তোদের শোনাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখন মূল ঘটনায় আসি। তোদের তো বললামই যে রাহাত ভাইয়ের সাথে আগের থেকে কথা হয়েছিল আমার, তবে আমি আনুষ্ঠানিক কোনো কমপ্লেইন্ট ফাইল করিনি তখনও। ভাই আমাকে সাজেস্ট করলেন আমি যেন নাহিয়ানের বিরুদ্ধে ছোট বড় সব ধরনের প্রমাণই জোগাড় করতে থাকি। তাই করতে লাগলাম, আর এটাতে আমাকে সবচাইতে বড় সাহায্য করেছে নন্দিনী। ওর সাহসিকতায় আর উপস্থিত বুদ্ধির জোরে আমি প্রমাণগুলো জোগাড় করতে থাকলাম। এরই মাঝে গতকাল সন্ধ্যায় নাহিয়ান ফোন দিয়ে সরাসরি হুমকি দিল নন্দিনীকে বিয়ে ভাঙার জন্য। সেই কলটাও আমরা রেকর্ড করেছিলাম, আর যখন সেই ভয়েস ক্লিপ আমি রাহাত ভাইকে পাঠাই, তিনি সেটা শুনেই আমাকে ফোন দিয়ে বলেন আমি যেন অবশ্যই দ্রুত একটা কমপ্লেইন্ট ফাইল করি তার থানায়। আমি ঠিক তাই করলাম, এবং তখনই বিষয়টা অফিসিয়াল হয়ে গেল। স্নিগ্ধ একটু দম নেওয়ার জন্য থামল, কিন্তু বাকিদের দেখে মনে হচ্ছে তারা দম নিতেই ভুলে গেছে। এমনকি নন্দিনীও খুব আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে সব শুনছিল। স্নিগ্ধ একটু হেসে তারপর আবার শুরু করল। আজকের দুপুর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং। আমি একটা বিষয়ে শিওর ছিলাম যে নাহিয়ান আমার সাথে কিছু করার সাহস পাবে না। ও নিজের থেকে দুর্বল যারা তাদের টার্গেট করে, কারণ ও শুধু জিততে চায়। তাই ও যে অ্যাটাক করলে নন্দিনীকেই করবে, এটা আমার বোঝা হয়ে গিয়েছিল। রাহাত ভাই এর সাথে আলোচনা করলে সেও আমার কথা সহমত প্রকাশ করেন। তাই আমি নন্দিনীকে কোথাও বের হতে দিচ্ছিলাম এই 2 দিন। তোরা শপিংয়ে যেতে চেয়েছিলি ওকে নিয়ে, আমি তাও দেইনি। কিন্তু পার্লারে যাওয়ার ব্যাপারটা আসলে এড়াতে পারলাম না। শুধু বাগদান হলে সেটাও মানা করে দিতাম, কিন্তু যেহেতু বিয়েই হচ্ছে, নন্দিনীর শখ থাকতেই পারে বউ সাজার, তাই এখানে আমি সাহস করলাম ওকে নিয়ে বের হওয়ার। নাও দ্য ইন্টারেস্টিং পার্ট স্টার্টস। আমি রাহাত ভাইকে আমার প্ল্যানিং জানাতেই উনি সাদা পোশাকে 4 জন লেডি পুলিশ অফিসার আমাদের বাসায় পাঠিয়ে দিলেন। তোরা তো সবাই ওনাদের দেখেছিসই। আমরা যখন রাস্তায় ছিলাম, তখনই পেছনে একটা জিপকে ফলো করতে দেখলাম। এই জিপটা আগেও আমাদের ফলো করেছে, সো আমি চিনতাম এটাকে। আমার গাড়িতে বসা পুলিশ অফিসারকে ব্যাপারটা বোঝাতেই উনিও সচল হয়ে গেলেন। আমরা পার্লারে পৌঁছানোর পর দেখলাম জিপটাও এসে দূরে পার্ক করেছে। বুঝে গেলাম যে এবার কিছু একটা অঘটন ঘটতে পারে। তখন নন্দিনী আর তোদেরকে পার্লারের ভেতর পাঠিয়ে সেই 4 জন আপুর সাথে আমি সেই বিল্ডিংয়ের সিঁড়িতে দাঁড়িয়েই একটা প্ল্যান করলাম। প্ল্যানটা এমন ছিল যে ওনাদের 4 জনের মধ্যে একজনকে বউ সাজানো হবে যে নন্দিনীর ফিচারের সাথে কিছুটা মিলে যাবে। স্নিগ্ধকে থামিয়ে দিল শ্যাম।
কিন্তু ভাইয়া ওই সময়ে হুট করে তোমরা ড্রেস গয়না রেডি করলা কোথা থেকে? আজকালকার যুগে এগুলো কোনো ব্যাপার নাকি? যেই পার্লারে নন্দিনীরা সাজছিল সেটা অ্যাকচুয়ালি ছিল একটা ব্রাইডাল স্টুডিও। ওখানে রেডিমেড ব্রাইডাল ড্রেস আর গয়না কিনতে পাওয়া যায়। ওখান থেকেই আমি সব কিনে ফেললাম। এনিওয়েজ, আমাদের মূল প্ল্যানটা ছিল সেই সাদা জিপটাকে ধোঁকা দেওয়া। পুলিশের সেই আপুকে সাজানোর পর ওনারা চারজন বের হয়ে গেলেন। টোপ হিসেবে আমাদের বাসার গাড়িটাই ইউজ করলাম যাতে কোনোভাবেই নাহিয়ানের লোকগুলো কোনো সন্দেহ না করতে পারে। আমি তো তোদের সাথেই ভেতরে রয়ে গেলাম। এরপর যেটা ভেবেছিলাম ঠিক তাই হলো। লেডি পুলিশ অফিসার চারজন আমাদের গাড়িতে ওঠার পরপরই ওদের পেছনে লাগলো সেই সাদা জিপ। রাহাত ভাইয়ের সাথে ইতিমধ্যেই আমার কথা হয়েছিল। তিনি নিজে সহ আরেকটা পুলিশের ইউনিট নিয়ে স্ট্যান্ডবাই ছিলেন। জিপটা আমাদের বাসার গাড়িটার পিছ নিতেই তারা সেই জিপের পিছ নিলেন। এক পর্যায়ে যখন জিপটা বাসার গাড়িকে পথরোধ করে থামালো আর রহমান নামের মাস্তানটা নন্দিনী মনে করে ওই আপুকে বের করে আনতে চাইল, তখনই ওর খেলা শেষ করে দিল পুলিশের টিম। ওদের পাকড়াও করতে একটুও নাকি সময় লাগেনি। আবার একটা শ্বাস নিল নাহিয়ান। রহমানকে গ্রেফতার করার পর ওখানেই ওকে জোর দিতেই নাহিয়ানের ব্যাপারে সব বলে দেয় ও। শেষমেশ রহমানের কাছে নাহিয়ানের পাঠানো ঠিকানায় যে ওকেও গ্রেফতার করে নেয় পুলিশ। আগের থেকে প্রমাণ তো ছিলই, এখন রহমানের জবানবন্দিও নাহিয়ানের বিরুদ্ধে কাজে লাগবে। সো চ্যাপ্টার ক্লোজড। এতক্ষণ সবাই মন্ত্রমুগ্ধ হয়ে স্নিগ্ধর কথাগুলো শুনছিল। সব শেষে মিলি উঠে দাঁড়িয়ে ভাইয়ের কাছে এসে ওর কাঁধে চাপড় মেরে খুশিতে বলল, ব্রাভো ভাইয়া, আই অ্যাম সো প্রাউড অফ ইউ। তুমি কোনো হিরোর থেকে কম না যে ভিলেনের থেকে নিজের হিরোইনকে বাঁচিয়ে নিয়ে আসছে। আই হ্যাভ আন্ডারএস্টিমেটেড ইউ। আসলে তুমি সলিড আসো ভেতর থেকে। মিলির কথা বলার ভঙ্গিতে হাসির রোল উঠল রুমে। তখন স্নিগ্ধ উঠে মিলির ঘাড় ধরে দিল একটা ঠেলা। এখন তোদের তৃষ্ণা মিটছে? মিটলে এখন বের হ সবগুলা রুম থেকে। আর যা প্রশ্ন থাকবে তার উত্তর আমি কালকে দিব। এখন আমাকে একটু শান্তি দে। স্নিগ্ধর ব্যস্ততা দেখে মেয়েরা হেসেই কুটি কুটি হচ্ছিল। কিসে স্নিগ্ধর শান্তি সেটা বুঝতে তো আর কারো বাকি নেই। তবে আসলেই অনেক রাত হয়ে গেছে বুঝতে পেরে ওরা নিঃশব্দেই একে একে রুম থেকে বের হয়ে গেল। স্নিগ্ধ যেতে যেতে বলল ওদের, সবগুলো চুপচাপ ঘুমাতে যাবি। আর কোনো হইচই যেন না শুনি আমি। মিলি পেছনে তাকায় চোখ পাকিয়ে। এই যে হিটলারের হিটলারগিরি চালু হয়ে গেছে। খাটাস একটা। বোনের দুষ্টামিতে হেসে তারপর দরজা বন্ধ করল স্নিগ্ধ। তবে বন্ধ করে পাশ ফিরতে পারল না। পেছনে থেকে আচমকাই নন্দিনী ওকে জড়িয়ে ধরেছে। ওর পিঠে নন্দিনীর গালের ছোঁয়া পায় স্নিগ্ধ। মেয়েটা হালকা কাঁপছে, ফোঁপাচ্ছে। আস্তে করে স্নিগ্ধ পাশ ফেরে। নন্দিনী আবারও ওকে সামনে থেকে জড়িয়ে ধরে। মেয়েটার ফোঁপানো থামছে না। স্নিগ্ধ আলতো করে ওর মাথায় হাত বোলায়। এই রাতেও এভাবে কাঁদছিস? কি হয়েছে বলতো? স্নিগ্ধ নন্দিনীর দুটো গাল ধরে ওর মুখটা নিজের দিকে ওঠায়। চোখ থেকে বেয়ে নামা অশ্রুর ধারাটা সযত্নে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয়। হালকা করে হেসে ফেলে নন্দিনী, তবে ওর চোখ নোয়ানো। স্নিগ্ধও হেসে দেয় ওর সাথে। আমার পৃথিবী জুড়ে যার রাজত্ব, সে কি না এভাবে কাঁদছে? এটা কি মানা যায়? নন্দিনী তাকায় স্নিগ্ধর দিকে।
থ্যাঙ্কস আল্ট ফর এভরিথিং। তুমি কল্পনাও করতে পারবা না যে আমি আজ কতটা রিলিভড। এই মাসটা একদিক থেকে আমার জীবনের সবচেয়ে সুন্দর, আবার অন্য দিকও অনেক ভয়াবহপূর্ণও ছিল। এত মিশ্র অনুভূতির মাঝে দিয়ে আজ এই পর্যায়ে সহি সালামতে আসতে, বিশ্বাস করো, ওপরে মহান আল্লাহের হুকুম, আর নিচে তোমার ভালোবাসা না থাকলে আমি কখনোই পারতাম না। I am extremely lucky to get you as my life partner. I love you alt. স্নিগ্ধ মন ভরে হেসে নন্দিনীকে এক গভীর আলিঙ্গনে জড়িয়ে নেয়। I love you too my পাগলি। তোকে তো আগেই বলেছি যে তুই আমার অঙ্গে প্রত্যঙ্গের সাথে জড়ানো। তোর জন্যই আমার সব ভালোবাসা নন্দিনী। এবার নন্দিনী সত্যিই হাসে, আর তা দেখে স্নিগ্ধ এক ঝটকায় নন্দিনীকে কোলে তুলে নেয়। তাল সামলাতে না পেরে নন্দিনী গলা জড়িয়ে ধরে স্নিগ্ধর। আরে কি করছো? পড়ে যাব তো। তুই আমার কোল থেকে পড়ে যাবি? আচ্ছা বাবা, পড়ব না, কিন্তু ওঠালে কেন? ততক্ষণে স্নিগ্ধ নন্দিনীকে নিয়ে বারান্দায় চলে গেছে। ওকে সেখানে কোল থেকে নামিয়ে রেলিংয়ের সাথে পেছনে থেকে জড়িয়ে ধরে দাঁড়ালো স্নিগ্ধ। নন্দিনী নিজের হাত স্নিগ্ধর ওর কোমর জড়িয়ে ধরা দুই হাতের ওপর রাখল। নন্দিনী, দেখ ওই কৃষ্ণচূড়া গাছটা। যেই দিন তোকে তোর রুমে নিজের ভালোবাসার কথাটা বলেছিলাম, সেই দিনও গাছটাকে মন ভরে দেখছিলাম আমি। সেই দিনও খুব মায়াবী লেগেছিল গাছটাকে, আজও লাগছে। নন্দিনী হেসে তাকায় গাছটার দিকে। সবুজ পাতায় ভরা গাছটাকে রাতের অন্ধকারে ওর মায়াবী লাগল। স্নিগ্ধ আবার কথা শুরু করেছে। তোর রুম থেকে গাছটা আরো সুন্দর করে দেখা যায়, তাই না? হঠাৎ নন্দিনীর ফিক করে হেসে দেওয়াতে স্নিগ্ধ ওর মুখ ঝোঁকাল। কি হলো? হাসছিস যে? জানো, আজকে একটা মজার কাণ্ড হয়েছে। তুমি যখন বাবা আর চাচুর সাথে স্টেশনে ছিলে তখন। কি হয়েছে? বাসায় আসার পর আমরা সবাই নিচেই গল্প করছিলাম ওই নাহিয়ান ভাইয়ার বিষয়গুলো নিয়ে। একসময় মামুনি বলল আমাদের সবাইকে ফ্রেশ হয়ে নিতে। আমাকে নিয়ে সবাই তারপরে ওপরে উঠল। আমি তো স্বভাবতই নিজের রুমের দিকে পা বাড়িয়েছিলাম। আচমকা মিলি আমাকে টেনে ধরে এই রুমে নিয়ে আসে। তখন হঠাৎ রিয়ালাইজেশন হলো যে তাই তো, এখন থেকে তো এটা আমার রুম, আমাকে এখানেই থাকতে হবে। বিষয়টা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছিল। স্নিগ্ধ ঘুরিয়ে ধরে নন্দিনীকে। হমম, এটা এখন থেকে মিস্টার আর মিসেস স্নিগ্ধ ইসলামের ঘর। আমাদের ছোট্ট একটা পৃথিবী হবে এটা, যেখানে তোকে আমি আমার ভালোবাসায় মাতিয়ে রাখব চিরজীবন। আর তোর থেকে সুদে উসুলে সেই ভালোবাসা আদায় করব। বলতেই বলতেই স্নিগ্ধ নন্দিনীকে নিজের সাথে মিশিয়ে নেয়। ওর চোখে নেশার আবির্ভাব স্পষ্টই টের পেল নন্দিনী, তবে ভেতরে লজ্জায় মরে গেলেও আজ এত সহজে স্নিগ্ধর হাতে ধরা দিতে ইচ্ছে হল না ওর। স্নিগ্ধকে আরও জ্বালাতে মন চাইল। ততক্ষণে স্নিগ্ধ নুয়ে এসেছে নন্দিনীর ঠোঁটের কাছে, তবে সেটা ছোঁয়ার আগেই নন্দিনী আবার নিজের হাতের তালু দুজনের মাঝে নিয়ে আসল। এত ইচ্ছা জাগে কেন মনে হয়? আজকে অনুষ্ঠানের শুরু থেকে আমাকে জ্বালিয়েছ, উল্টা পাল্টা সব কথা বলে বলে আমাকে লজ্জার সাগরে ডুবিয়েছ। এসবের শাস্তি দিব তোমাকে আমি। আর তা হল, কোনো আদর ভালোবাসা নেই এখন। ছাড়ো তো দেখি, এখন ছাড়ো আমাকে। কিন্তু স্নিগ্ধকে মিলির মতন নন্দিনীও বোধহয় আন্ডারএস্টিমেট করে ফেলেছিল। ওর চোখে নেশায় নিজের প্রতি ভালোবাসার পাগলামির মাত্রাটাই ধরতে পারেনি নন্দিনী।
স্নিগ্ধ ওকে ছেড়ে তো দিলি না, বরং আবার কোলে নিয়ে ফেলল। নেশাতুর ভারী আওয়াজে নন্দিনীর কান ভরে উঠল তখন। আমাকে শাস্তি দিবি? দেখি তো তোর শাস্তি কেমন হয়। বলেই রুমের দিকে পা বাড়াল স্নিগ্ধ। কিছুক্ষণ পর বারান্দার দরজা বন্ধ হয়ে গেল, তার সাথে ঘরের বাতিও। প্রকৃতির এই আধার আলোর মাঝেই ডুব দিল উত্তাল দুই প্রাণ ভালোবাসার গহীন সাগরে। সমাপ্ত।